আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে মানুষের প্রতি তীব্র আকর্ষণ ব্যাপারটা পুরোপুরি জাদুকরী বা ভাগ্যের ওপর নির্ভরশীল কিছু নয়, বরং এর পেছনে একটা সুনির্দিষ্ট বিজ্ঞান বা কৌশল লুকিয়ে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পরিষ্কার করে বলি, এটি কিন্তু কোনো স্বতঃস্ফূর্ত রোম্যান্স বা স্বাভাবিক প্রেমের গল্পের সাধারণ নির্দেশিকা নয়, বরং আজ আমরা একটি অত্যন্ত বিশ্লেষণাত্মক মনস্তাত্ত্বিক কাঠামোর একেবারে গভীর ব্যবচ্ছেদ করব। এই কাঠামোটি মূলত মানব মনের গভীরে প্রবেশ করে, এর লুকায়িত দুর্বলতাগুলো খুব নিখুঁতভাবে খুঁজে বের করে, আর তারপর একটি সুনির্দিষ্ট ও হিসেবী কৌশল প্রয়োগ করে কিভাবে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় ঠিক তা নিয়েই কাজ করে। সত্যি বলতে এটি আবেগের চেয়ে যুক্তির ওপরই অনেক বেশি নির্ভরশীল। মানব সম্পর্কের এই অদ্ভুত জটিল স্তরগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবলেই কিন্তু একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আসলে ঠিক কোন ব্যাপারটা প্রলোভন বা সিডাকশনকে এতটা কার্যকর করে তোলে? ভেবে দেখুন তো, কেন কিছু মানুষের প্রতি আকর্ষণ এড়ানো প্রায় অসম্ভব হয়ে যায়? প্যাসিভ বা নিষ্ক্রিয়ভাবে দেখার দিন শেষ। এখন মানুষের মনের এই গভীর সংযোগের পেছনের মেকানিজম বা কৌশলগুলো নিয়ে সক্রিয়ভাবে ভাবার সময় এসেছে। আগে যেমনটা বলছিলাম, এটি আকাশ থেকে পড়া কোনো জাদুকরী বিষয় নয়, এর পেছনে আস্ত একটা সুনির্দিষ্ট মনস্তত্ত্ব কাজ করে। ঠিক আছে, চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। আজ আমাদের এই বিশ্লেষণটি যে রূপরেখা ধরে এগোবে তা হল: ১. প্রলোভনের মানসিকতা, ২. ৪ ধাপের কাঠামো, ৩. প্রথম ধাপ বিচ্ছিন্নতা, ৪. প্রাথমিক আগ্রহ তৈরি, ৫. আগ্রহকে আকাঙ্ক্ষায় রূপান্তর এবং সবশেষে ৬. অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্যের নিয়ম। শুরুতেই আসা যাক প্রথম অধ্যায়, প্রলোভনের মানসিকতা, স্বতঃস্ফূর্ততার চেয়ে কৌশল। আন্তঃব্যক্তিক সম্পর্কগুলোকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এটি কিন্তু একেবারে ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি। প্রচলিত মেথ বা সাধারণ ধারণা হল প্রলোভন মানেই বুঝি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো রোম্যান্টিক কাজ, খুব স্বার্থপর একটা ব্যাপার বা নিছকই আকর্ষণীয় ব্যক্তিত্বের জাদুকরী প্রকাশ। সাধারণ মানুষের এই তাড়াহুড়োর ঠিক বিপরীত দিকে রয়েছে লেখকের তুলে ধরা বাস্তবতা। এটি আসলে অত্যন্ত ধীর, অসম্ভব মনোযোগী, হিসেবী এবং কৌশলগত চিন্তাভাবনার ফসল। বলতে পারেন এটি এমন একটা নিখুঁত মনস্তাত্ত্বিক মায়াজাল বোনার প্রক্রিয়া যা সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং দীর্ঘস্থায়ী। অবিশ্বাস্য হলেও সত্যি যে মূল এই পাঠ্যটি প্রলোভনকে আক্ষরিক অর্থেই একটি সুশৃঙ্খল শিল্প বা আর্ট ফর্ম হিসেবে বিবেচনা করে। এটি পড়লে মনে হবে যেন কোনো নিরেট প্লেবুক বা নিখুঁত কৌশলপত্র পড়া হচ্ছে। মানুষের ভেতরের গভীর নিরাপত্তাহীনতাগুলোকে কিভাবে কাজে লাগাতে হয়, কিভাবে তাদের মনের স্বাভাবিক প্রতিরক্ষাকে খুব সন্তর্পণে পাশ কাটিয়ে একেবারে ভেতরে প্রবেশ করতে হয়, তার একেবারে সুস্পষ্ট ধাপে ধাপে সাজানো নির্দেশিকা রয়েছে এখানে। লেখকের একটা বেশ কড়ার গভীর উক্তি আছে এখানে। বলা হচ্ছে শুধুমাত্র আকর্ষণীয় ব্যক্তিত্বের উপর নির্ভর করে অথবা মাঝে মাঝে মহৎ বা লোভনীয় কিছু করে কাউকে প্রলুব্ধ করা সম্ভব নয়। বুঝতে পারছেন বিষয়টা? এই পুরো কাঠামোর মূল থিসিস বা দাবিটিই হল, এই খেলায় সফলতা কখনোই কেবল সহজাত আকর্ষণ বা চার্মের ওপর নির্ভর করে না, বরং এটি পুরোপুরি নির্ভর করে মনস্তাত্ত্বিক কৌশল এবং সূক্ষ্ম ম্যানিপুলেশনের ওপর। এটি মূলত অপর দিকের মানুষটির মনে একটি শক্তিশালী বিভ্রম তৈরি করার নিরন্তর প্রক্রিয়া। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে, ৪ ধাপের কাঠামো, একটি মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট। এই বিশাল মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্টে মোট ২৪টি সুনির্দিষ্ট কৌশলের কথা বলা হয়েছে, আর এই কৌশলগুলো মূলত ৪টি ক্রমান্বয়িক ধাপে ভাগ করা। একটু খেয়াল করুন। প্রথম ধাপে কাজ হল লক্ষ্যবস্তুকে শুধুমাত্র প্রলোভনকারীর কথা ভাবতে বাধ্য করা, অর্থাৎ মনের ভেতর চিন্তার বীজটা বুনে দেওয়া। এরপর দ্বিতীয় ধাপে আনন্দ আর বিভ্রান্তির এক অদ্ভুত মিশ্রণ ঘটিয়ে সরাসরি তাদের আবেগের নাগাল পাওয়া হয়। তৃতীয় ধাপে গিয়ে তাদের ভেতরের লুকিয়ে থাকা বা অবদমিত বাসনাগুলোকে জাগিয়ে তোলা হয়। আর একদম শেষ মানে চতুর্থ ধাপে গিয়ে ঘটে সম্পূর্ণ মানসিক ও শারীরিক আত্মসমর্পণ। পুরো ব্যাপারটাই কিন্তু একটা চমৎকার এসকেলেশন বা ধাপে ধাপে উত্তরণের প্রক্রিয়া।
পাঠ্যটিতে অত্যন্ত চমকপ্রদ একটা উপমা ব্যবহার করা হয়েছে। প্রলোভন প্রক্রিয়াটিকে আক্ষরিক অর্থে এক ধরনের দীক্ষা অনুষ্ঠান বা ইনিশিয়েশন রিচুয়ালের সাথে তুলনা করা হয়েছে। ব্যাপারটা ঠিক কেমন জানেন? বলা হচ্ছে লক্ষ্যবস্তুর মনকে একটা বাদ্যযন্ত্রের মতো বাজানোর কথা। তাদের এতদিনের পুরনো অভ্যাস আর দৈনন্দিন রুটিনগুলোকে ভেঙে ছুঁড়ে নতুন একটা মানসিক অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার কথা। অর্থাৎ খুব হিসেব করে তাদের চিরচেনা পরিচিত জগৎ থেকে তাদের শেকড় শুদ্ধ উপড়ে আনার একটা নিখুঁত আয়োজন। চলুন এবার তৃতীয় অধ্যায়ে ঢোকা যাক। প্রথম ধাপ, বিচ্ছিন্নতা। আজকের পুরো বিশ্লেষণে এই অংশটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর পরের প্রতিটা পদক্ষেপ ঠিক এই একটা মজবুত ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে। এখানে এই বিচ্ছিন্নতা বা সেপারেশনের সংজ্ঞাটা একটু গভীরভাবে বোঝা দরকার। আমরা সবাই কিন্তু স্বভাবতই নিজের জগৎ, ছোটখাটো নিরাপত্তাহীনতা আর দৈনন্দিন জীবনের হাজারো উদ্বেগ নিয়ে সারাক্ষণ আচ্ছন্ন থাকি, তাই না? এই সুপরিকল্পিত প্রক্রিয়ার মূল উদ্দেশ্যটাই হল অত্যন্ত সন্তর্পণে সেই মনোযোগটাকে ভিন্ন দিকে সরিয়ে আনা। সহজ কথায়, যতক্ষণ না সে দৈনন্দিন চিন্তার পাহাড় সরিয়ে সেখানে নতুন কোনো চিন্তা পুরোপুরি গেঁথে দেওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মনস্তাত্ত্বিক খেলায় এক চুলো অগ্রগতি সম্ভব নয়। মূল পাঠ্যে এই প্রথম ধাপের শক্ত ভিত্তি তৈরি করার জন্য একেবারে সুনির্দিষ্ট 1 থেকে 8 নম্বর কৌশলগুলোর উল্লেখ রয়েছে। লেখক এখানে খুব সুন্দর করে ধাপে ধাপে নির্দেশ দিয়েছেন ঠিক কীভাবে এই মানসিক বিচ্ছিন্নতাটা কার্যকর করতে হবে। দারুণ ব্যাপার হলো, এখানকার প্রতিটি কৌশলই কিন্তু একটার পর একটা সাজানো, যেন একে অপরের নিখুঁত পরিপূরক। আমাদের চতুর্থ অধ্যায়, প্রাথমিক আগ্রহ তৈরি। এই যে প্রথম ধাপের কথা বলছিলাম, এর প্রথম অর্ধেকটা মূলত এই প্রাথমিক আগ্রহ তৈরি করার কাজেই ব্যয় করা হয়। এই অংশের একমাত্র লক্ষ্য হল কোনোভাবে লক্ষ্যবস্তুর রাডারে প্রবেশ করা বা তাদের নজরে আসা। এবং হ্যাঁ, এটি কিন্তু মোটেও কোনো অ্যাগ্রেসিভ পদক্ষেপ নয়, বরং অত্যন্ত সূক্ষ্ম, নরম একটা সূচনা। এই প্রথম 4টি কৌশল কিন্তু অত্যন্ত ক্লিনিক্যাল একটা দৃষ্টিকোণ থেকে সাজানো। একটু খেয়াল করুন, 1 নম্বরে বলা হচ্ছে সঠিক লক্ষ্যবস্তু নির্বাচন করতে। এরপর 2 নম্বর কৌশলে বলা হচ্ছে পরোক্ষভাবে অগ্রসর হয়ে নিরাপত্তার একটা মিথ্যা অনুভূতি তৈরি করতে। 3 নম্বরে গিয়ে মিশ্র সংকেত দিয়ে রহস্য তৈরি করার কথা বলা হয়েছে। আর 4 নম্বরে নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করতে বলা হয়েছে যাকে অন্যরাও পেতে চায়। অর্থাৎ টার্গেটের মনের অবস্থা বুঝে কৌশল ঠিক করতে হবে। যারা একটু বেশি ডিফেন্সিভ, তাদের সাথে বন্ধুত্বের আড়ালে এগোতে হবে। আর যারা সহজে বোর হয়ে যায়, তাদের সামনে রহস্যের জাল বুনতে হবে। সত্যি বলতে, এটি পুরোপুরি পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার একটা খেলা। এরপর আসছে অধ্যায় 5, আগ্রহকে আকাঙ্ক্ষায় রূপান্তর। এবার আমরা প্রথম ধাপের দ্বিতীয়ার্ধে প্রবেশ করছি। দেখুন, এখানে কেবল কৌতূহল জাগিয়ে তোলাই কিন্তু শেষ কথা নয়, বরং সেই সাধারণ কৌতূহলকে একটি গভীর মনস্তাত্ত্বিক প্রয়োজনে বা তীব্র আকাঙ্ক্ষায় রূপান্তর করতে হবে। সহজ কথায়, এটি ঠিক সেই পর্যায়ে যেখানে মানুষের স্বাভাবিক কৌতূহলকে আক্ষরিক অর্থে একটা মনস্তাত্ত্বিক অস্ত্রে পরিণত করা হয়। এখন এখানকার সবচেয়ে কৌতূহল উদ্দীপক ব্যাপারটা হল লেখকের একটা মারাত্মক দাবি। তিনি বলছেন, আকাঙ্ক্ষার আগে সাধারণত শূন্যতার অনুভূতি তৈরি হয়, ভেতরের কোনো কিছুর অভাব যা পূরণ করা প্রয়োজন। মানে বুঝতে পারছেন, সরাসরি কোনো সমাধান দেওয়ার আগে ইচ্ছাকৃতভাবে ওই মানুষটির মনে এই অনুভূতি জাগিয়ে তুলতে হবে যে তার জীবনে মারাত্মক কোনো কিছুর অভাব রয়েছে, আর সেই গভীর শূন্যতা পূরণের জন্যই তার নির্দিষ্ট কাউকে প্রয়োজন। আর এই শূন্যতা তৈরি আর পূরণের কাজটাই করে 5 থেকে 8 নম্বর কৌশলগুলো। নির্বক্তিকভাবে দেখলে বোঝা যায় 5 নম্বর কৌশলের কাজ হল প্রয়োজনীয়তা তৈরি করতে মনের ভেতরে সূক্ষ্ম একটা উদ্বেগ আর অসন্তোষ জাগিয়ে তোলা। 6 নম্বরে গিয়ে ইঙ্গিতের শিল্প ব্যবহার করে তাদের মনে নতুন নতুন ধারণা রোপণ করতে হয়। এরপর 7 নম্বর ধাপে প্রলোভনকারী অনেকটা আয়নার মতো আচরণ করে, লক্ষ্যবস্তুর নিজস্ব মূল্যবোধ আর মেজাজের প্রতিফলন ঘটিয়ে তাদের মুগ্ধ করে। আর সবশেষে 8 নম্বর কৌশলে অপ্রতিরোধ্য আনন্দ আর রোমাঞ্চের লোভ দেখিয়ে তাদের এমন একটা কল্পনা জগতে প্রলুব্ধ করা হয় যেখানে তারা নিজেদের ইচ্ছেতেই পা বাড়াতে বাধ্য হয়। এবার আসা যাক আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 6, ধৈর্যের নিয়ম।
পুরো বইয়ের একেবারে গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম হলো এটি: যে কোনো মূল্যে প্রলোভনের চূড়ান্ত পর্যায়ে তাড়াহুড়ো করা বা তাৎক্ষণিকভাবে কিছু করার প্রলোভন প্রতিহত করতে হবে। কৌশল যতই নিখুঁত হোক না কেন, বিন্দুমাত্র তাড়াহুড়ো করলে বা নিজের মতো করে কিছু ইম্প্রোভাইজ করতে গেলেই তাসের ঘরের মতো পুরো কাঠামোটি ভেঙে পড়তে পারে। আমাদের চারপাশের দৈনন্দিন জীবন এমনিতেই খুব ব্যস্ত আর দ্রুত, তাই একটি ধীর, শান্ত আর সম্মোহনী গতি বজায় রাখাই হল সামনের মানুষটির মানসিক প্রতিরোধ ভেঙে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা অত্যন্ত জরুরি আর চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন রেখে যেতে চাই। মানব সম্পর্ককে যদি আমরা সত্যিই মনস্তাত্ত্বিক কূটকৌশলের এরকম একটা নিরেট হিসাব নিকাশের খেলা হিসেবে দেখি, তবে এর ব্যবহারিক প্রভাবগুলো আসলে কতটা ভয়ঙ্কর বা চিত্তাকর্ষক হতে পারে? সম্পর্ক কি তবে কেবলই ক্ষমতার নিয়ন্ত্রণের একটা সুপরিকল্পিত ছকমাত্র? আজকের এই আলোচনাটি আমাদের মানব মনের হাজারো দুর্বলতা আর একে অপরের ওপর প্রভাব বিস্তারের পদ্ধতিগুলো নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। বিষয়টি নিয়ে অবশ্যই আরও গভীরে ভাবার অবকাশ রয়েছে। আজ তাহলে এখানেই শেষ করছি।